নমস্কার, লয়েটের আরেকটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এবার পোয়েট্রি সিরিজ নয়, এবার হবে একটু ল নিয়ে, যাকে বলে আইন নিয়ে একটু জানাশোনা। এপিসোডটার হবে ফার্স্ট এপিসোড, ডু ইউ নো দ্য ল সিরিজের। তো আজকের এপিসোডে আমরা জানব ডেট অর্থাৎ ধার এবং তার সম্বন্ধীয় ব্যাংকরাপসি, ইনসলভেন্সি যে জিনিসগুলো আমরা শুনে এসেছি সে সংক্রান্ত ল তো আমরা আছে জানি, যেমন ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি কোড 2016 এই আইনটা এসছিল, যেগুলো এই ব্যাংকরাপসি সংক্রান্ত বিভিন্ন রকমের প্রভিশন যেখানে বলা আছে এবং টাইম টু টাইম অ্যামেন্ডমেন্টও হয়। কিন্তু বেদিক পিরিয়ডে কী কী আইন এরকম টাইপের ছিল যা এই ধার সংক্রান্ত অর্থাৎ ডেট সংক্রান্ত বিভিন্ন রকমের আদেশাবলী দিত আর কি। যাই হোক, আজকে এপিসোডটা শুরু করা যাক তাহলে। আজকের এপিসোডের নাম ব্যাংকরাপসি ইন বেদিক পিরিয়ড, আর সিরিজটা হচ্ছে ডু ইউ নো দ্য ল। তো আমরা জানি তিন রকমের ডেট আছে, অর্থাৎ তিন রকমের ধার। দেয়ার আর 3 types of debt. One is Devrina, one is Pitrina, one is Risirina. Devrina, which is debt to the deities, মানে দেবতার কাছে ঋণ। পিতৃঋণ মানে debt to the ancestor, আর ঋষিঋণ মানে debt owed to any sages। মানে এই জন্য এই ক্ষেত্রে আমরা যদি কাত্যায়নী স্মৃতি খেয়াল করে দেখি, কাত্যায়নী স্মৃতি বলছে উদ্ধরাধিকাম আদায়া স্বামীনে না দাদাতি ইয়াবা সতস্য দাসো ভ্রাতয়ো স্ত্রী পশুর্বা জায়তে গৃহে। হি who does not pay to its creditor which he has received from uddhar means loan shall be reborn again as either slave, servant, wife or beast. In this perspective, you may think, why wife? That is different thing. But in this slokas, it has been mentioned that receiving loan or not repaying it was a punishable offense, or which is known as immoral in even Vedic period. এছাড়া যেটা বলার সেটা হচ্ছে নারদ দ্য গ্রেট সেজ, যার কথা আমরা সবসময় পড়ে এসেছি আমাদের পুরাণে বিভিন্ন রকমের গল্পে। তো নারদমুনি বলেছেন, ইফ এ ম্যান ডাজ নট রিপে হোয়াট হি হ্যাজ বরোড ফর ইউজ অ্যান্ড এ ডেট অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট হি হ্যাজ প্রমিসড, দ্যাট সাম মে বি ইনক্রিজড ইভেন টু 10 million times its original amount, and after that if it be allowed to increase still more until by its own accumulation it has amounted to 100 times, it is amount to 110 million, it must then stop. The debtor shall become in each successive birth a horse, an ass, a bullock and a slave. That means not repaying what is borrowed is not at all tolerable, not at all excusable. নারদের স্মৃতিতে আমরা দেখতে পাচ্ছি ধার নিয়ে শোধ না করাটা একটা অমার্জনীয় অপরাধ হিসেবে গণ্য করা হতো এবং বলা হচ্ছে সেক্ষেত্রে পরের জন্মেও কী কী হতে পারে। এবার আমরা যদি দেখি মনুস্মৃতি সেকশন 12 ডিসকোর্স 8 ভার্স 47 to 59 বলা হচ্ছে, on being paid by the creditor for the recovery of money from the debtor, he shall make the debtor pay to the creditor the money proved to be due, having determined the means by which the debtor may be able to get his money. He shall by those same means make the debtor pay up. He shall make the advance money repaid by means of a good faith, tactful transaction, tricked, moral pressure and force. The fifth, the creditor who shall himself recover his money from the debtor should not be prosecuted by the king
for recovering what is his own property on denial by the debtor. When asked in court to pay the debt, the complainant shall produce a witness or adduce other evidences. If one falsely denies a debt, or if other falsely demands it, these two proficient in dishonesty should be made by the king to pay a fine double that sum. তো আমরা যেটা এখানে ইম্পর্টেন্ট এটা খেয়াল করে দেখি, যে ধার নিয়ে শোধ করে না বা যে ধার নিয়ে বলে অগ্রাহ্য করে, এবং যে ফলসলি অর্থাৎ যে মিথ্যাচার করে বলে যে হ্যাঁ আমি এর কাছে এত ধার পাই বা এত টাকা বেশি করে বলে, তারা সেই দুজন অসৎকেই তখনকার দিনে যা টাকা ধার দিয়েছে বা ধারের দাবি করছে তার ডবল টাকা ফাইন হিসেবে দেওয়ার প্রভিশন ছিল। তো এই বিভিন্ন রকমের শ্লোকগুলো যেগুলো আমি বলছি ইংলিশ ভার্সান শ্লোকগুলো অ্যাট প্রেজেন্ট অ্যাভেলেবেল আমার কাছে নেই পড়বার মতো, সেগুলো আমি ইন্টারনেটে বিভিন্ন সোর্স থেকে, যেমন বিভিন্ন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বিভিন্ন বই, তারপরে লস অফ ধর্মশাস্ত্র সাউথ এশিয়া বুক 1989, এরকম অনেক রকমের বই থেকে আমি খোঁজ পেয়েছি এবং সেটাই আমি আপনাদের শোনাচ্ছি। ইনফ্যাক্ট নারদ স্মৃতিতে একটা জায়গা আছে যেখানে বলা আছে ফার্স্ট টাইটেল অফ ল দ্য ল অফ ডেট, এবং এখানে মেনশন করা আছে which debts must be paid, which other debts must not be paid, by whom and in what form they must be paid, and the rules of gift and receipt. All that is comprised under the title of recovery of a debt. If a man fails to pay on demand what he had been borrowed or promised by him, that sum together with interest goes on growing till it amounts to 100 crore. A contract of delivery and receipt may be made with a view to the profit arising from sthana. It is called kusira and moneylenders make a living by it. একটা জিনিস খেয়াল করে দেখা যেতে পারে, ইন্টারেস্ট সিস্টেম যেটা আমরা এখন সবাই জানি, ইনফ্যাক্ট প্রমিসারি নোট যেটাকে আমরা বলি আমাদের লিগাল ভাষায়, সেই প্রমিসারি নোটের ব্যাপারেও একটা হিন্টস দেওয়া আছে। এবার আমরা যদি বৃহস্পতি স্মৃতি দেখি, সেখানে দেখব সেকশন 11-এ সেটা ডিল করছে দ্য ল অফ ডেট অর্থাৎ ধার সংক্রান্ত। সেখানে বলা হচ্ছে এ ক্রেডিটার শুড নেভার লেন্ড মানি উইদাউট হ্যাভিং ফার্স্ট সিকিউরড এ প্লেজ অফ অ্যাডিকুয়েট ভ্যালু অর এ ডিপোজিট or a trustworthy surety, nor without a bond written by the debtor himself or attested by subscribing witness. A pledge having been used and rendered worthless by such use, the principal itself is lost. If a very valuable pledge is spoiled, he must satisfy the pledger. If a pledge be destroyed by a fatal accident, and the debtor shall cost either to deliver another pledge or pay the debt. এটাই হচ্ছে প্রভিশন। তো এখানে কতগুলো জিনিস ইম্পর্টেন্ট, এখানে মর্টগেজ সিস্টেমের কিছু হিন্টস দেওয়া আছে। এবার যদি আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে নাদা পণ্ডিতা, যাকে বলা হয় যে তিনি 1622 সালে বিষ্ণু স্মৃতি নিয়ে কমেন্টারিজ লিখেছিলেন, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয় 1880 সালে জুলিয়াস জরির দ্বারা। বিষ্ণু স্মৃতি চ্যাপ্টার 6 ল অফ ডেট ডিল করছে। বিষ্ণু শ্রুতি বলছে এ ক্রেডিটার শ্যাল রিসিভ হিজ প্রিন্সিপাল ব্যাক ফ্রম হিজ ডেটার এক্স্যাক্টলি অ্যাজ হি হ্যাড লেন্ট ইট টু হিম। বাই দ্য ইউজ অফ এ প্লেজ ইন্টারেস্ট ইজ ফরফিটেড। দ্য ক্রেডিটার মাস্ট মেক গুড দ্য লস অফ এ প্লেজ আনলেস ইট ওয়াজ কজড বাই এ ফেট অর বাই দ্য কিং। দ্য প্লেজ মাস্ট অলসো বি রেস্টোর্ড টু দ্য ডেটার when the interest has reached its maximum amount or on becoming equal to the principal and has all been paid. A creditor recovering the sum lent by any lawful means shall not be reproved by the king. A debt contracted before witnesses should be discharged in the presence of witnesses. A written contract having been fulfilled, the writing should be turned. Suretyship is ordained for appearance, for honesty and for payment. When there are several sureties which is jointly bound, they shall pay their proportionate shares of the debt, but when they are bound severally, the payment shall be made by any of them
অ্যাজ দ্য ক্রেডিটার প্লিজ। এবার যদি আমরা দেখি ইয়াংনা বালকা স্মৃতি, সেখানে বলছে ইফ দ্য কিং হ্যাজ টু ইন্টারভেন ইন লোন ডিলিং দেন হি উড হ্যাভ টু গেট 10% অফ দ্য অ্যামাউন্ট ইনভলভ ইন দ্য ডিলিং। তো এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। তার আগে যেটা আমি বলছিলাম বিষ্ণু স্মৃতিতে, সেখানে যদি আমরা খেয়াল করি সিওরিটিশিপ, তারপরে রিটেন কন্ট্রাক্ট, এটার ব্যাপারে খুব সুন্দর করে বলা আছে। এবং এবার যেটা মেন সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যর কথা তোমরা সবাই জানি। তার তৈরি অর্থশাস্ত্র বইটা একটা মাস্টারপিস আমাদের ভারতীয় সভ্যতার ক্ষেত্রে এবং বিশ্বের ক্ষেত্রে। আজও সেটা আমাদের বিভিন্ন রকমের ইকোনমি বা বিভিন্ন রকমের ইকোনমিক্যাল যে পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসি এবং ফাইন্যান্সিয়াল ল তৈরিতে বিভিন্ন রকমভাবে সাহায্য করে, আমাদের জীবনের ক্ষেত্রেও সাহায্য করে। তো চাণক্য একবার একটা জিনিস বলেছিলেন, সেটা হচ্ছে সন শুড পে উইথ ইন্টারেস্ট or the debt obligation of a deceased person or co-debtors or guarantor. Was a spouse, husband or wife responsible to pay the debts incurred? এটা একটা কোশ্চেন করা ছিল। তার অ্যান্সার হচ্ছে ইয়েস অ্যান্ড নো। ওয়াইফ ওয়াজ পার্ডনড ফ্রম debt load of her spouse if she had not given her agreement to his borrowings. However, for the debt incurred by a wife, her husband was accountable for the debt repayment. এখানে একটা মজার জিনিস দেখলে, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যদি কেউ ডেট নিয়ে থাকে তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ দিতে হবে? ওয়াইফকে এক্সকিউজ করা হয়েছে সেক্ষেত্রে যদি ওয়াইফ সেই লোন বা লোন এগ্রিমেন্টের পার্টি না হয়। কিন্তু ওয়াইফ যদি কোনো লোন নেয় সেখানে হাজব্যান্ডকে অ্যাকাউন্টেবল ধরা হয়েছে। কেননা হাজব্যান্ডকে এখানে ইউজুয়ালি ভাবা হয় যে ডাইরেক্টলি হাজব্যান্ডের, মানে কী বলবো, সেখানে তো পারমিশনটার কথা বলা হতে চেয়েছে। যাক, এরকম বিভিন্ন রকমের যেমন কাত্যায়নের স্মৃতি আছে, আরও অনেক রকমের, মানে এটা একটা কী বলবো, খুব একটা সুন্দর একটা একটা কী বলবো, আজকের যে আমাদের ফাইন্যান্সিয়াল ল যেগুলো আছে, যে সমস্ত আমরা শুনেছি মর্টগেজ বা এইসব নিয়ে, ক্রেডিটার ডেটার, স্পেশালি যারা আইন নিয়ে পড়াশোনা করে তাদের জন্যও আমরা এটা খেয়াল করে দেখতে চাই শ্লোকগুলো বা যেগুলো আমরা এক্সপ্লেন করছি এই এপিসোডে, সেইগুলো দেখলে বুঝতে পারা যায় আমাদের অতীত, আমাদের ভারতের অতীতে কীরকম অর্থ ব্যবস্থাটা কীরকম ছিল। এবং আমি এই এপিসোডে খুব চেষ্টা করেছি এগুলো বলবার। তাছাড়া একটা বইয়ের নাম আমি করতে চাই, সেটা দুটো বই ইনফ্যাক্ট, অনেকগুলো বইয়ের মধ্যে আরোই আমি যে আগে যতগুলো বই বলেছি, একটা হচ্ছে লিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্সিয়েন্ট জুডিশিয়াল অ্যান্ড কনস্টিটিউশনাল সিস্টেম বাই জাস্টিস এম রোমা, ইউনিভার্সাল পাবলিকেশন, নিউ দিল্লি 2010। আর টিচিং অফ ধর্মশাস্ত্র জগন্নাথ রঘুনাথ ঘাটপুরে, লখনৌ ইউনিভার্সিটি 1956। এরকম বিভিন্ন রকমের বই আমাকে খুব সাহায্য করেছে এই ইনফরমেশানগুলো কালেক্ট করতে, এবং এগুলো খুবই অথেন্টিক ইনফরমেশান। যাই হোক, আজকের এপিসোড আজকের শেষ হলো। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বিভিন্ন বিষয়ে তুলে ধরবার আইন সম্পর্কে, এবং চেষ্টা করেছি বাংলা ইংরাজি দুটো ভাষাতেই যতটা সম্ভব আপনাদের জানানোর চেষ্টা, যেরকমভাবে করে এসছি এবং করছি। আপনারা ভালো থাকবেন এবং আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন। নমস্কার।